নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য যে জয়নিং প্রসেস আছে, সেই জয়নিং প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটি এবং তার সাথে হচ্ছে টোটাল ইনক্রিমেন্ট, প্রমোশন এবং কিভাবে তোমরা জয়েন করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। তো তোমাদের এখানে প্রথমেই বলে রাখি যে জিএনএম এবং বিএসসি বোথ ক্যান্ডিডেটদের জন্য জয়নিং প্রসেস আছে সেম, এবং স্যালারির ক্ষেত্রেও প্রসেস সেম, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে একটুখানি বিএসসিদের তাড়াতাড়ি প্রমোশনটা হয় এবং জিএনএমদের ক্ষেত্রে প্রমোশনটা একটুখানি লেটে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এবং এটাও বলবো যে বিএসসি নার্সিংয়ের জন্য তোমরা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে চাইছো জিএনএম থেকে, তারা কিভাবে কতদিন পর পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে। তো অ্যাকচুয়ালি এখানে যে স্যালারির কথা আছে, যে লেভেল পে অনুযায়ী 29,800 টাকা কিন্তু বেসিক পে তোমরা তোমাদের হাতে পাচ্ছ। এটা 2019-এর রুলস অনুযায়ী। তো 29,800 টাকা হচ্ছে তোমাদের বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি আছে 29,800 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ আছে 5,364 টাকা। হোম রেন্টের জন্য তোমরা পাবে 3,576 টাকা। মেডিকেল অ্যালাউন্স পাবে 500 টাকা। আদার অ্যালাউন্সের জন্য 260 টাকা, এবং টোটাল স্যালারি হচ্ছে 39,500 টাকা। তাহলে 29,800টা ছিল বেসিক স্যালারি, বেসিক পে, এবং এই সমস্ত কিছু মিলিয়ে হলো 39,500 টাকা। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে কত টাকা তোমরা হাতে পাবে। তো হাতে যে টাকাটা তোমরা পাবে, এখন 1 বছর পর্যন্ত তোমরা এই 39,500 টাকায় হাতে পাবে। তো এই 39,500 টাকাটা হাতে পাবে, এবং এই 39,500 টাকার মধ্যে হাফ টাকা, যেটা মানে তোমরা যদি 16 তারিখে জয়েন করো, 16 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত তোমাদেরকে ক্যালকুলেট করে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, 1.5 মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের 15 দিন এবং তার সাথে হচ্ছে এপ্রিল মাসের 30 দিন, এই পুরোটাই হচ্ছে, পুরোটাকে একসঙ্গে নিয়ে তোমাদের একেবারে টাকাটা দেওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা বলার যে অনেক ক্ষেত্রে হাফ মাসের টাকাটা সেই মাসেও পে করে দেন। আবার অনেক সময় কি হয়, 1.5 মাসের টাকা একসঙ্গে তোমরা এপ্রিল মাসেও পেতে পারো। এবার যেটা বলার কথা, যে এই 39,500 টাকা থেকে এপ্রিল মাসে তোমাদের যে স্যালারিটা হবে সেটা হচ্ছে এই যে ডিএটা আছে, এই ডিএটা যেটা এখন রাজ্য সরকার দিচ্ছে 5,364 টাকা। তো এটা হচ্ছে বেসিক পে যেটা থাকে, সেই বেসিক পের আবার 4% দিয়ে তোমাদের অ্যাড হবে। তাহলে যদি ধরা যায় যে 29,800 টাকা, সেটার বেসিক পে গিয়ে দাঁড়াবে 29,800 টাকা ইন্টু 4 ভাজিত 100। তো টোটাল দিয়ে তোমরা আবার এপ্রিল মাস থেকে পাবে 1,192 টাকা। তো এই 1,192টা যোগ হবে কিসের সাথে, ওই টোটাল যে স্যালারি আছে সেই স্যালারিটার সঙ্গে। তাহলে টোটাল স্যালারি তোমাদের কত থাকছে, 39,500 টাকা। সেটার সাথে আরও 1,192 টাকা অ্যাড হবে। তাহলে টোটাল স্যালারি গিয়ে দাঁড়াবে 40,692 টাকা। এই স্যালারিটা তোমরা কিন্তু এপ্রিল মাসে শেষে হাতে পেতে চলেছো। তাহলে এখন পাচ্ছ 39,500 টাকা, এপ্রিল মাস থেকে পাবে 40,700 টাকা, 692, যাই হোক। তো এই স্যালারিটা হবে। এরপর বলি যে ইনক্রিমেন্টের কি ব্যাপার আছে। তো ইনক্রিমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেক বছর জুলাই মাসে, মানে অবশ্যই তোমার যে চাকরিটা, সেই চাকরিটা 6 মাস হওয়ার পর তবেই কিন্তু ইনক্রিমেন্টটা হয়। তাহলে হিসেব অনুযায়ী যদি দেখা যায় যে তোমরা যদি মার্চ মাসে জয়েন করো, তাহলে এপ্রিল মে জুন জুলাই, অতএব জুলাই মাস কিন্তু হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে এই বছরের যে ইনক্রিমেন্টটা সেটা হবে না, সেটা হয়তো 2027-এ গিয়ে 2027-এর যে জুলাই মাস আছে সেই জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হবে বেসিক ডিএর উপর। তাহলে বেসিক ডিএ তোমাদের কত ছিল, 29,800 টাকা। সেই 29,800 টাকার সাথে 3% বেসিক ডিএ তোমাদের যোগ হবে। তাহলে দেখে নেওয়া যাক, 29,800 টাকা তার সাথে 3% বেসিক ডিএ, মানে এখানে 894 টাকা তোমার বেসিকের সঙ্গে অ্যাড হবে। মানে তুমি যে টাকাটা পাচ্ছিলে বেসিক স্যালারি 29,800 টাকা, সেই 29,800 টাকার সঙ্গে
তোমার আরও 894 টাকা যোগ হলো। তার মানে কি হলো, যে তোমার যে বেসিক স্যালারিটা 29,800 টাকা ছিল, সেই বেসিক স্যালারিটা গিয়ে দাঁড়ালো 30,694 টাকা। এরপর থেকে তোমার যে সব ডিএ বা ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছর জুলাই মাসে, এইটার সাথে 3% ইনক্রিমেন্ট করে বেড়ে বেড়ে যাবে। তার মানে 2027-এর জুলাই মাসে যে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে ওই 40,700 টাকার সাথে 40,700 টাকার সঙ্গে 894 টাকা আবার যোগ হবে। অতএব 2027-এর জুলাই মাস থেকে তোমরা এই টাকাটা পাবে, 41,594 টাকা। তাহলে এইটা ছিল শুধুমাত্র লেভেল পে 9-এর যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী কত টাকা তোমরা হাতে পাবে সেইটা। এবার বলবো যে জিপিএফ একটা কাটাতে হয়। সেই জিপিএফটা তোমাদেরকে কত কাটাতে হবে? জিপিএফ কাটাতে গেলে মোটামুটি তোমরা যে বেসিক স্যালারি পাচ্ছ, সেই বেসিক স্যালারি 6% তোমাদেরকে কাটাতে হবে। তাহলে যদি 6% তোমাদেরকে মানে জিপিএফটা কাটাতে হয়, সেটা যদিও 1 বছর পর্যন্ত কাটাতে হয় না, 1 বছর পর কিন্তু তোমাদেরকে ওই যে 40,700 টাকাটা তোমরা পাবে সেখান থেকে তোমাদেরকে জিপিএফটা কাটাতে হবে। তাহলে জিপিএফ কাটাতে গেলে কত কাটাতে হবে দেখে নেওয়া যাক। অতএব তোমরা 40,700 টাকা, 40,692 টাকা ইন হ্যান্ড পাবে এপ্রিল মাস থেকে। এটার যে বেসিক পে আছে সেটা হচ্ছে 29,800 টাকা। সেই 29,800 টাকা থেকে 6% হচ্ছে তোমাদেরকে বেসিক যে পে আছে সেখান থেকে 6% তোমাদেরকে জিপিএফ কাটাতে হবে। তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 1,788 টাকা। এটা তোমাদেরকে মিনিমাম কাটাতে হবে। এরপর তোমরা চাইলে এর থেকে বেশিও কাটাতে পারো। আর একটা জিনিস, পি ট্যাক্স বলে একটা ট্যাক্স লাগে, তো সেই ট্যাক্সের জন্য যে ডিস্ট্রিক্টে যেমন মানে 250 থেকে 300 টাকা মতো সেখানে কাটাতে হতে পারে, 250 থেকে 300 টাকার মতো কাটাতে হতে পারে। তাহলে টোটাল ওই জিপিএফ এবং এই ট্যাক্স, এই দুটোকে যদি মাইনাস করি তাহলে ইন হ্যান্ড স্যালারি তোমরা 38,000 সামথিং পরের বছর থেকে পাবে। তো যাই হোক, এইভাবেই তোমাদের স্যালারির ইনক্রিমেন্ট হতে থাকবে। এবার আসি প্রমোশনের কথায়। তো প্রমোশনের কথা বলতে গেলে জিএনএম এবং বিএসসি বোথ প্রমোশন কি হবে সেটা বলে দিই। জিএনএমদের ক্ষেত্রে অবশ্যই যারা পোস্ট বেসিক বিএসসি করতে চাও, তাহলে তাদের ক্ষেত্রে 3 বছর হাতে সময় লাগবে। 3 বছর পর, অর্থাৎ যে তোমাদের এখন যদি ধরি 2026-এর মার্চ মাস, তো 2027-এর মার্চ, 28-এর মার্চ, 29-এর মার্চ, এই 29-এর মার্চ মাসটা পেরোলে যে পোস্ট বেসিক বিএসসিটা তোমাদের আসবে, মানে যে আগস্টে যে ফর্ম ফিল আপ হবে, সেই ফর্ম 2029-এর আগস্টের যে ফর্ম ফিল আপটা হবে, সেই ফর্ম ফিল আপটাতে তোমরা বসতে পারবে। এবং সেইটাতে যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা অবশ্যই মানে স্যালারি যেটা থাকবে তোমাদের, যে স্যালারিটা তোমরা হাতে পাচ্ছ সেই স্যালারিটা পাবে, এবং টিআর নিয়ে পড়তে গেলে তোমরা সেই জবটার স্যালারিটার সাথে ট্রেনিংটাও করতে পারবে, এবং ট্রেনিং করে আবার যে হসপিটাল থেকে তোমরা রিলিজ নিয়েছিলে সেই হসপিটালে আবার তোমরা জয়েন করতে পারবে। আর তার মাঝে হচ্ছে 3 বছর পর কিন্তু জেনারেল ট্রান্সফার নিতে পারবে। 3 বছর পর যতক্ষণ না কোনো রকম নতুন রিক্রুটমেন্ট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পারবে না। অতএব সেটা 3 বছর থেকে 4 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে। একটা নতুন রিক্রুটমেন্ট যতদিন না হচ্ছে, 3 বছর পেরিয়ে গেলেও কিন্তু ট্রান্সফারটা এত সহজে পাওয়া যায় না। অবশ্যই মিউচুয়াল ট্রান্সফার যে কোনো সময় যে আইডি আছে সেই আইডি বানানোর পর উইদিন 6 মান্থের মধ্যেই অ্যাপ্লাই করা যায়। তো জয়নিং প্রসেস এবং মেডিকেল যে এক্সামিনেশন আছে তার সাথে পুলিশ ভেরিফিকেশন নিয়ে কিছু কথা। তো এখানে মেডিকেল এক্সামিনেশন বলতে তোমরা যারা যারা মেডিকেল কলেজের আন্ডারে জয়েন করছো, তারা সেই মেডিকেল কলেজ থেকেই কিন্তু, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকেই মেডিকেল চেক আপটা করিয়ে নিতে পারো। মানে তোমাদের যে অফিস, হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ, যেখানে বলাই আছে মেডিকেল এক্সামিনেশন, তো সেখান থেকে কী কী টেস্ট ওনারা দেবেন তার আগে গিয়ে তোমরা জেনে নিয়ে সেখান থেকে টেস্টগুলো করিয়ে নিতে পারো। বা যদি তোমরা টেস্ট নাও করাও তাহলে সেইখান থেকে কিন্তু টেস্টগুলো করিয়ে নিতে হবে। তো জয়েন করার পরও কিন্তু মেডিকেল টেস্টগুলো করানো যায়। আর 2 নাম্বার হচ্ছে যে, যেটা বলা হচ্ছিল পুলিশ ভেরিফিকেশন। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য এখানে বলেইছে যে জয়েনিং করার 30 দিনের মধ্যেই পুলিশ ভেরিফিকেশনটা হবে। তো সেটা নিয়ে তোমার কোনো হেডেক নেই। ওখানে সেই ডিস্ট্রিক্ট যেখানে তুমি জয়েন করছো সেখানের আন্ডারে কোনো এএসআই, অর্থাৎ যিনি অ্যাসিস্ট্যান্ট এসআই থাকবেন, তার কাছে হচ্ছে ওটা দায়িত্ব দেওয়া থাকবে। উনি তারপর তোমার সাথে যোগাযোগ করে নেবেন, এবং তোমার যে স্কুল আছে, অতএব তোমার হাই স্কুল, তোমার যদি গার্লস স্কুল থেকে থাকে গার্লস স্কুল, তুমি যেখানে তোমার যেখানে বার্থ প্লেস, সেই জায়গাগুলোয় গিয়ে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে,
এবং সেখান থেকে ডকুমেন্টস নিতে হবে। তো সেইগুলো নিয়ে অ্যাট লাস্ট তোমার অফিসে দিতে হবে। তো পুলিশ ভেরিফিকেশনটা হচ্ছে সম্পূর্ণ ওনাদের দায়িত্ব, কিন্তু যদি সেক্ষেত্রে তোমাকে পুলিশ অফিসার তোমাকে নিজেই কল করে সেইগুলো ফিল আপ করে নেবেন। তো সেক্ষেত্রে যদি ছুটি নিতে হয় পরে ছুটি নিয়ে তোমাকে হয়তো কাজ করতে হতে পারে, বা সম্পূর্ণটাই ওনারা ওনাদের অথরিটি দিয়ে করিয়ে নিতে পারেন। তো পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপাতত কোনো হেডেক নেই, কিন্তু যেটা হেডেক সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন নিয়ে। তো মেডিকেল এক্সামিনেশনের জন্য যাদের যেখানে পড়েছে সেই জায়গা থেকে যদি করা যায় টেস্টগুলো, তাহলে সেখান থেকে করিয়ে নিতে পারো, অথবা বাইরে থেকেও করিয়ে নিয়ে যেতে পারো, অসুবিধের কিছু নেই। আরেকটা হচ্ছে এই টিআর ফর্ম নম্বর 7, এটা হচ্ছে ওইখানে যেখানে তুমি জয়েন করছো সেইখান থেকেই কিন্তু এই টিআর ফর্মটা ফিল আপ হবে, এবং সেখান থেকে একটা চালান কাটাতে হয়, 25 টাকা দিয়ে সামথিং কিছু একটা চালান কাটাতে হবে। তারপর সেই চালানটা কিন্তু ওই হসপিটালের নামেই হবে। তো এটা নিয়েও হেডেকের কিছু নেই, এই চালানটা তোমরা যে যে এর মধ্যে জয়েন করছো সেইখানেই চালানটা কাটালেই হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে কে কোথায় জয়েন করবে, তো জয়েনিংয়ের ব্যাপারটা হচ্ছে যদি কারো মেডিকেল কলেজ হয়ে থাকে তাহলে সেখানে হচ্ছে এমএসভিপিতে যেতে হবে, এবং তারপর তারা হচ্ছে ওই সিএমওইচ স্যারের আন্ডারেই কিন্তু জয়েনটা করবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক জায়গায় যে সিএমওইচ স্যারের কোনো সিএমওইচ অফিস নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে যে হসপিটালের সুপার আছেন তো সেই এমএসভিপির কাছে গিয়ে কিন্তু জয়েন করতে হবে, মানে এনএস অফিসে গিয়ে জয়েন করতে হবে। তো সবসময় কিন্তু এই সিএমওইচ অফিসে গিয়ে জয়েনটা নাও হতে পারে, বিশেষ করে কলকাতার অনেকগুলো জায়গাতে কিন্তু এই সিএমওইচ অফিসটা বাদ দিয়েও এনএস অফিসে বা এমএসভিপি যেখানে আছে এনএস অফিসে সেখানে গিয়েও কিন্তু জয়েনিংটা হতে পারে। তো সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে যাদের যেখানে পড়েছে তারা সেখানে 2 দিন 3 দিন আগে থেকে গিয়ে সেই মতো মানে কি কি জিনিস লাগবে বা কীভাবে কি করবে সেই মতো তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে 2-3 দিন আগে বেরিয়ে যাও। তাহলে তোমরা সেখানে গিয়ে পারলে মেডিকেল টেস্টগুলো করে নিয়ে যাওয়াটাই বেটার হবে। তো মেডিকেল টেস্টগুলো করে নিয়ে যাও, এবং জয়েনিংয়ের যে প্রসেস সেটা ওনারা ওনাদের অফিস থেকেই পুরোটা ফুললি বলে দেবেন, এবং তারপর সেই মতো গিয়ে তুমি ওইখানে অফিসে যোগাযোগ করে জয়েন করবে। তো বিশেষ করে হেডেকের কিছু নেই, 16 তারিখে জয়েন করে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো 16 তারিখে সবাই জয়েন করে যাওয়ার চেষ্টা করো, এবং মেডিকেল ভেরিফিকেশন নিয়ে যাওয়ার চেষ্টা করো। বাকি যে প্রসেস আছে সেটা ওনারাই ওখান থেকে এই টিআর এই সব সমস্ত কিছু ওনারাই হেল্প করে ওখানে করে দেবেন। তো এই সব কিছুর জন্য কিন্তু তোমার জয়েনিং প্রসেস কিছু আটকাবে না। মোদ্দা কথা হচ্ছে 16 তারিখের মধ্যে জয়েন করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ড্রেস কোডিংয়ের ব্যাপার, অবশ্যই তোমাকে 16 তারিখ থেকে ডিউটি করতে হতে পারে, সেই মতো প্রিপারেশন নিয়েই তোমাকে যেতে হবে। হয় 16 তারিখে ডিউটি করতে হবে বা 17 তারিখ থেকে, হয়তো 16 তারিখটা অনেক সময় কি হয় যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে 16 তারিখে অনেক ক্যান্ডিডেট একসঙ্গে জয়েন করে বলে অনেকে সেই দিন থেকে ডিউটিটা হয় না, কিন্তু 17 তারিখ থেকে তোমাকে যে ডিউটি করতে হবে এটা তুমি মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও। তো সেই জন্য অবশ্যই তোমার কাছে দুটো সেট ড্রেস আপ কোড এইগুলো রাখবে। তার সাথে হচ্ছে হস্টেল আছে কিনা, রুম আছে কিনা, কোথায় রুম পাবে সেই জিনিসগুলো ভালো করে জেনে নাও। তো সেই জন্যই 2-3 দিন আগে থেকে চলে যাওয়াটাই বেটার হবে। আর বিএসসিদের ক্ষেত্রে প্রমোশন হতে গেলে মোটামুটি বিএসসিদের ক্ষেত্রে যে প্রমোশনটা হয় সেটার জন্য 8 থেকে 9 বছর সময় লাগে। 8 থেকে 9 বছর পর কিন্তু প্রমোশনটা অবশ্যই হয়, কিন্তু জিএনএমদের ক্ষেত্রে সেটা যদি শুধু জিএনএম থাকে তাহলে কিন্তু পোস্ট বেসিক বিএসসি করার পরও সেই জায়গাটাতে মোটামুটি 18 থেকে 19 বছর পর্যন্ত সময় লেগে যায়। বিশেষ করে 15 বছর তো সময় লাগেই কোনো জায়গায় সিস্টার ইনচার্জ বা সিস্টার টিউটর পদে আসতে গেলে পোস্ট বেসিক বিএসসি করার পর মোটামুটি 15 বছর কিন্তু সময় লেগেই যায়। তো এই 15 বছর পর্যন্ত কারা সুযোগ পাবে, বিএসসিদের ক্ষেত্রে যারা এসসি এসটি কাস্টের আছে, এবং তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা প্রমোশনের আগে হয়, এবং জিএনএমদের ক্ষেত্রেও যারা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে 15 বছর পর সুযোগ সুবিধাটা আগে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে প্রমোশনের কথা না ভেবে আপাতত যে কাজটা তে সবাই জয়েন করছো সেই কাজ সম্পর্কে এখন ভালো করে ধারণা নিয়ে জেনে নাও, এবং সেই কাজটাতে ফোকাস করো। বাদবাকি যেটা হবে সেটা তোমরা চাইলে হায়ার স্টাডি করে সেন্ট্রালের কোনো এক্সাম দিয়ে সেন্ট্রালেও চলে যেতে পারো, সেক্ষেত্রে কোনো পেনাল্টি কিছু দিতে হয় না। তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখবো। যদি কোনো কিছু তোমাদের কোয়ারি থাকে সেটা আমার ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।